শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। সকাল সকাল আবারও চলে এসেছি রান্নাঘরের ভিডিও থেকে, কারণ সকালবেলা আজকে আর স্নান পুজোটা করা হয়নি। ভাবলাম যে উঠতে যখন দেরি হয়ে গেছে, আগে টিফিনের কাজটা সেরে নিই, তারপর যাব স্নান পুজো করতে। তো একবার যদি রান্নাঘরে ঢুকে পড়ি তো সেই কাজ শেষ না করে আর স্নান পুজোর দিকে যাওয়া যায় না। তো দেরি হয়ে গেছে উঠতে, সেই জন্য তো বললামই যে আগেই রান্নাঘরে এসেছি। তো এসে প্রথমে চাটা খেয়ে নিয়েছিলাম, সেইগুলো আর ভিডিও করা হয়নি। রুটি করতে আসলাম, ভাবলাম এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করি। তো দেখো রুটিগুলো সকাল সকাল করে নিচ্ছি। গরম যা পড়েছে তাতে সত্যি কথা বলতে কি খুব একটা রিচ তরকারি বা খুব লুচি পরোটা এগুলো একদমই খেতে মন চাইছে না। তো সেই জন্য একদম পাতলা পাতলা করে হালকা করে আটার রুটি করে নিচ্ছি। আমার সব বন্ধুদের মধ্যে রুটি লুচি পরোটা কে কোনটা বেশি ভালো খাও আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো হালকা করে রুটি করেছি, একটু গরম জলে আটাটা মাখলে না রুটিগুলো কিন্তু বেশ ফোলে। তো আমি শীতকাল হোক বা গরমকাল হোক যখনই আটাটা মাখি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখার চেষ্টা করি, তাহলে রুটিটা বেশ নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সেই নরম ভাবটা থাকে। গরম যা পড়েছে তাতে সত্যি কথা বলতে কি মনে হচ্ছে শুধু জলই খাই আর কিছুই খাবো না, কিন্তু কিছু তো করার নেই, সকালবেলার টিফিনের দিকে তো একটু আসতেই হয়। তো এদিকে রুটিগুলো আমি করে নিচ্ছি, আর সেই ফাঁকে অল্প একটুখানি তরকারিও আমি কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে ভালো করে। তো নিরামিষ তরকারি রান্না হচ্ছে, কারণ আজ আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। তো দেখো একদম আলু দিয়ে পটল দিয়ে একটু টমেটো দিয়ে একটা একদম নিরামিষ তরকারি করছি। কারণ সত্যি কথা বলতে রান্নাঘরের দিকে যতটা কম থাকা যাচ্ছে ততটাই যেন ভালো। এই গরমে রান্নাঘরে যেন মোটে থাকতেই ইচ্ছে করছে না, কিন্তু পেট তো আর কোনো কথা শুনবে না, তাকে তো টাইম মতো খাবার দিতেই হবে। সেই জন্যই মেয়েদের হাজার কষ্ট হলেও রান্নাঘরের ডিউটি থেকে কিন্তু কখনোই ছুটি পাওয়া যায় না, তাই না? এদিকে দেখো আমি মসুর ডালটাও ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজ আবারও আমার একটা কেকের অর্ডার রয়েছে। তো কেকের অর্ডার থাকলে তো আমাকে সেই কাজটা খুব ভালোভাবেই কমপ্লিট করে দিতে হয়। তার কারণ মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেকটা অর্ডার করে, তাদের বিশেষ দিনটাকে খুব ভালো করে সেলিব্রেশন করবে বলে। তো সেই কারণে তাদের আশা ভরসাটায় যাতে আমি যথাযথ মান রাখতে পারি, সেই জন্য আমি চেষ্টা করি যে যেভাবে কেকের অর্ডারটা দেয় আমার শত কষ্ট হলেও আমি যেন এক্স্যাক্টলি তাকে সেই কাজটা করে দিতে পারি। ডালটার মোটামুটি ফেনাটা পরিষ্কার করে দিয়েছি, আর এদিকে দেখো তরকারি কিন্তু হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে তরকারি করেছি যেহেতু দুজন খাবো। আর এদিকে দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। খুব তাড়াহুড়া করে কাজগুলো সারতে হবে, আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, মোটামুটি নিজেকেই সব কাজ করে নিতে হয়। তো সেই কারণে একধার থেকে যদি নিজের মতো করে কাজগুলো সারি তাহলে কিন্তু কাজগুলো করতেও সুবিধা হয়। আর কোনো কাজের দিদির আশায় যদি আমরা বসে থাকি না, তাহলে তো সে যদি আসতে দেরি করে তো সব শেষে সেই কাজগুলোকে নিয়ে যখন পড়তে হয় তখন ভীষণ বিরক্ত লাগে। তার থেকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আমি জানি, তো সেই কারণে আমি আমার মতো করে কাজগুলো একধার থেকে করতে থাকি বলে এখন আর খুব একটা অসুবিধে হয় না। প্রথম প্রথম খুব অসুবিধে হতো, এখন অভ্যেস হয়ে গেছে। আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউদের এই ধরনের অভ্যেসগুলো খুব সহজেই হয়ে যায়, তাই না? সামান্য ধনে পাতা দিয়ে আজকে মুসুর ডালটা করলাম একদম হালকা করে, একটু খাওয়ার পাতে গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল দারুণ লাগে কিন্তু এই গরমে। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, দিয়ে যে তরকারি আর ডালটা রান্না করলাম সেটা রাখার জন্য এই কিচেন র্যাকটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। যেহেতু আগের দিনকে আমিষ হয়েছে সেই জন্য এই র্যাকটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর নিরামিষ রান্নাগুলো এইখানে রাখবো।
এই আঁশ নিরামিষের ব্যাপারটা ছোটোবেলা থেকেই দেখে দেখে এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর খুব একটা অসুবিধে হয় না যে কোনটা আঁশ, কোনটা নিরামিষ, কোনটা কার সাথে ঠেকানো যাবে, এই ব্যাপারগুলো। আর নিরামিষ দিনে আমাদের সয়াবিনের তরকারিটা অবশ্যই হয়, তার কারণ আমার হাজব্যান্ড একদমই পনিরের তরকারি খেতে চায় না, ওর সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে। তো নিরামিষ দিনে চেষ্টা করি সয়াবিনের আইটেম একটা রাখতে। আর এইদিকে দেখো, একটা 20 বছর বয়সের একটা খুব সুন্দর মেয়ে তার বার্থডের জন্য আমার কাছে একটা কেক অর্ডার করেছিল, এবং ডিজাইনটা সে কোনোভাবেই বলে দিল না। আমি যতবার বললাম যে আমাকে কোনো রেফারেন্স ডিজাইন দাও, তো আমি সেইটার মতো করে চেষ্টা করব কেকটা তৈরি করে দেওয়ার। তা সে বারবারই একটাই কথা বলছে, দিদি তুমি তোমার পছন্দ মতো করে দিও, তুমি তোমার পছন্দ মতো করে দিও। এই রকম যে আমার পছন্দের ওপর ভরসা করে যারা আমাকে দায়িত্ব দিয়ে চলে যায় না, তাদের কাজটা করতে আমার আরও অনেক বেশি ভয় লাগে, কারণ তারা অনেকটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে সম্পূর্ণ দায়িত্বটা আমার ওপর ফেলে দেয় তাদের বিশেষ দিনটাকে সেলিব্রেট করবে বলে। আর তাদের এই আশা ভরসাটা যেন আমি সর্বসম্মতভাবে এবং মানে সব দিক থেকে যাতে ফুলফিল রাখতে পারি, সেই জন্য সেই ধরনের কেকগুলোকে নিয়ে আমাকে একটু বেশি চিন্তা ভাবনা করতে হয়, যাতে তাদেরকে দেখে একটুও যেন হতাশ না হতে হয়। তারা যেন ভাবে যে হ্যাঁ, আমি যেমনটা চেয়েছিলাম এটা যেন তার থেকেও বেশি ভালো হয়েছে। আর যারা রেফারেন্স ডিজাইন দিয়ে যায় তাদের ক্ষেত্রে আমার একটা সুবিধা হয় কি, যে আমাকে নিজের কোনো ক্রিয়েটিভিটি নিয়ে ভাবনা চিন্তা করতে হয় না। তারা যেটা দিয়ে যায় মোটামুটি অ্যাপ্রক্সিমেট তাদের মতো করেই আমি করে দেওয়ার চেষ্টা করি। হয়তো কালার কম্বিনেশনটা সামান্য 19-20 হতে পারে, তো সেই ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, কারণ তাদের চাহিদাটা আমি জেনে যাই যে এরকম তারা চাইছে। আর যারা সম্পূর্ণ আমার ওপর ভরসা করে তাদের ক্ষেত্রে আমার দায়িত্ববোধটা অনেকটা বেশি থেকে যায়, কারণ তাদেরকে ভালো লাগাতেই হবে যে কোনোভাবেই হোক। এদিকে দেখো, কেকটা ছিল 1.5 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল। তো কেকটা আমি একটু ব্রাইট কালার দিয়ে ডেকোরেশন করলাম, কারণ মেয়েটি খুবই প্রাণোচ্ছল একটি মেয়ে এবং ভীষণ হাসি খুশি। আর ও বলেছিল, দিদি কালারটা একটু ব্রাইট রেখো, তুমি তোমার মতো করে ডিজাইন করো। তো আমি সেই জন্যই একটু কালারটাকে ব্রাইট রেখে ডিজাইনটা করার চেষ্টা করছি। তোমাদের কাছে কেমন লাগছে আমার কেকের ডিজাইনগুলো বলো। যদি তোমাদের ভালো লাগে আমার কেকের ডিজাইন বা আমার ভ্লগ, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকে যেও। আর তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক কিন্তু আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। কেকের ডিজাইনটা মোটামুটি দেখো করে ফেলেছি, জাস্ট নিচের বর্ডারটা বাকি, আর নামটা লিখলেই মোটামুটিভাবে কিন্তু কেকের কাজটা হয়ে যাবে। আর কিছু ডেকোরেশন স্প্রিঙ্কেলস দেবো, যেগুলো দিলে কেকটাকে দেখতে আরও অনেক বেশি ডেকোরেটিভ মনে হয়। তো এই ধরনের কেকগুলো মোটামুটি আমার কাছে অর্ডার হয়েই থাকে, আর আমি চেষ্টা করি যে কাস্টমারের নিডস অনুযায়ী তাদেরকে ডিজাইনটা প্রোভাইড করার। আর এদিকে দেখো, কেকের টেবিলটা পুরো আগোছালো হয়ে রয়েছে, তার কারণ আমি যখন কাজ করতে বসি না, তখন চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে যায়, কারণ কখন কোনটা দিয়ে কাজ করব বা ডেকোরেশন করব, প্রতিটা জিনিসই টেবিলের ওপর এসে জড়ো হয়ে যায়। কেকের কাজ কমপ্লিট করে কেকটাকে ফ্রিজ করতে দিয়ে তারপর কিন্তু আমি টেবিলটাকে গোছানোর কাজে লাগি, কারণ সব জিনিস হাতের কাছে না থাকলে তখন যেন অসুবিধে হয়। আর যেহেতু জায়গা আমার ভীষণই শর্ট, খুব ছোট্ট জায়গার মধ্যে আমি কাজ করি, তো সেই কারণেই আর কি এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কাজ করতে হয়। আর এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আশা করছি তোমাদের কাছে হয়তো বা ভালো লাগবে। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও। আজকে এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে।